একটি রাষ্ট্রের মালিক জনগণ, এটা সারা বিশ্বেই প্রচলিত এবং এটাই নিয়ম। প্রত্যেকটা দেশের মালিক সে দেশের জনগণ। কিন্তু আমাদের তৃতীয় বিশ্বের কিছু দেশ আছে যেখানটায় রাষ্ট্রের মালিক হয়ে থাকেন সরকার, নট জনগণ। এর মধ্যে আমাদের দেশটাই বলুন। বিগত 17 বছরে আপনি যে বাংলাদেশি আছেন উনি কি কখনো বলতে পেরেছেন যে আপনি এই দেশটির মালিক? না, পারেননি। এই দেশটির মালিক ছিল সেই দেশের সরকার। যারা সরকার চালিয়েছে তারাই ছিল দেশের মালিক, তারাই সমস্ত আরাম, আয়ের, সুখ সমস্ত কিছু ভোগ করেছেন। একটা শ্রেণী তারা অঢেল টাকা পয়সার মালিক হয়ে গেছেন। তারা এত অনার সৃষ্টি করেছেন, এত উপদ্রব করেছেন, এত দুর্নীতি করেছেন, যার প্রতিফলন হিসেবে এই 17 বছর পর বাংলাদেশে একটা নতুন বিপ্লব ঘটিয়েছিল কিছু ছাত্র জনতার নেতৃত্বে সারা দেশের মানুষজন। আমি কিন্তু বারবারই বলি, এই যে আন্দোলনটা ছিল জুলাই বিপ্লবের, শুধু ছাত্রদের ক্রেডিট দিলেই চলবে না, এর পিছনে ছিল বাংলাদেশের 18 কোটি মানুষের সমর্থন। যদি এই সমর্থন না থাকতো তাহলে হয়তো আজও সেই শক্তি পরাজিত হতো না। এটা আমাদের সবাইকে মানতেই হবে। এত কিছুর পর, এতগুলো প্রাণ চলে যাবার পর আমরা যে রাষ্ট্রটাকে পেয়েছি, আমরা এখন আশা করতেই পারি যে এই রাষ্ট্রটা আমাদের, এই রাষ্ট্রটা নাগরিকের, এই রাষ্ট্রটা বাংলাদেশের 18 কোটি মানুষের। এই রাষ্ট্রটা এখন আর কখনো সেই আগের মতো স্বৈর শাসক আসতে পারবে না, কখনো সরকার বলতে পারবে না আমি দেশের মালিক, আমি স্বৈর শাসক, আমি যা ইচ্ছা তাই করব, তোমরা শুধু দেখবে, তোমরা প্রজা, আমরা রাজা। এইটা ভাঙার জন্যই একটা আন্দোলন শুরু হয়েছিল জুলাই মাসে, যেটা কোটা আন্দোলন থেকে শুরু হয়ে গিয়ে বিপ্লব আকার ধারণ করেছিল। সেই বিপ্লবে আমরা সাকসেস হয়েছি এবং দেশকে মুক্ত করা হয়েছে স্বৈর শাসনের বিপক্ষে। তারপর কি হলো? তারপর একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো, যে সরকারের প্রধান হিসাবে আসলো ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বিশ্ববরণ্যে পরিচিত একজন মানুষ এবং নোবেল লরিয়েট, এবং সারা বিশ্বে যার একটা গ্রহণযোগ্যতা আছে। এবং উনি যে এসছেন, উনি জোর করে এসে বসেননি, ওনাকে বসিয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষ। উনি বসেছেন কি শুধুমাত্র ইলেকশন দেওয়ার জন্য? আমার তো মনে হয় না। আমি যতদূর জানি, আমি যতদূর বুঝি, আমার ক্ষুদ্র জ্ঞানে ওনাকে বসানো হয়েছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারটা বানানো হয়েছিল যে নীতিতে বাংলাদেশ এতদিন চলছে, বিগত 54 বছর যে নীতিতে চলছে তার পরিবর্তন আনতে হবে, একটা সংস্কার করতে হবে, দেশকে ঢালাও করে দেশকে নতুনভাবে সাজাতে হবে। এটাই ছিল তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রমিস, বা আমরাও এটাই চেয়েছিলাম। সময় চলে গেছে 8 মাস। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কাজ করছেন, সংস্কার কমিশন করেছেন, ইলেকশন কমিশন নতুন করে গঠন করেছেন, বিভিন্ন কমিশন করে উনি একটা জায়গায় যেতে চাচ্ছেন। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো চাচ্ছে ইলেকশন। তাদের মুখে একটাই কথা, নির্বাচন নির্বাচন নির্বাচন। কিন্তু জনগণ কি চায়? আপনারা জনগণের নার্ভের কাছে যান। আমরা যদি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এইসব জায়গায় গিয়ে দেখি, বাংলাদেশের 100 না হোক 90% মানুষ চায়, যারা কোনো দল করে না, যারা কোনো রাজনৈতিক কর্মী নয়, তারা চায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আরও কিছুদিন থেকে সংস্কারগুলো করে যাক, যাতে আমরা সেই পুরনো সরকার আবার না পাই। সংস্কারকৃত একটি দেশ নতুনভাবে গড়ে উঠুক। চাইলে কি হবে? এই চাওয়া তো সবার দেখি ফেসবুকে আর ইউটিউবের কমেন্টসে গিয়ে কথা বললে তো কিছু হবে না ভাই। দেশে একটা আইন আছে, দেশে একটা নিয়ম আছে, দেশে একটা সরকার প্রয়োজন আছে। সেই সরকারকে বৈধতা নিতে হবে। যদিও ইউনূস সরকার বৈধ সরকার, কিন্তু সে তো অন্তর্বর্তীকালীন সরকার। তাকে রাখতে হলে ফেসবুকে আর ইউটিউবে লিখে দিলে হবে না। যে জনগণ, যে 18 কোটি জনগণ রাস্তায় নেমেছিল জুলাইয়ে, তাদেরকে নামতে হবে, তাদেরকে বলতে হবে যে আমরা সংস্কারের আগে ইলেকশন চাই না, আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাই, উনি সংস্কারটা করে যান। কিন্তু আমরা কেউ রাস্তায় নামছি না, আমরা শুধু ঘরে বসে বসে দু কলম লিখে দিচ্ছি। অনেক মানুষই লিখছেন, আপনারা যে কোনো কন্টেন্টের নিচে গিয়ে দেখবেন সবাই একই কথা বলছেন, উনি আজীবন থাকুক, উনি 5 বছর থাকুক, উনি 10 বছর থাকুক,
কিন্তু এই বলাতে কি কাজ হবে? হবে না। আপনাদেরকে রাস্তায় নামতে হবে, আপনাদেরকে বুঝাতে হবে। বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে হবে, দেশের প্রশাসনকে বলতে হবে, বাংলাদেশের মানুষ চায় সংস্কার হোক, তারপর নির্বাচন হোক। এর জন্য রাস্তায় নামতে আপনারা না পারলেও গুটি কয়েক ছেলে দেখলাম গত পরশুদিন রাজু ভাস্কর্যের নিচে 5 জন নেমেছে আমরণ অনশন করবে, এমন একটা প্ল্যানিং করে তাদের স্লোগান হলো মার্চ ফর ডক্টর ইউনূস। এই মার্চ ফর ডক্টর ইউনূস শব্দটা বেসিক্যালি এসছে মার্চ ফর গাজা থেকে। আপনারা দেখেছেন মার্চ ফর গাজাতে কত লক্ষাধিক লোক ঢাকায় একত্রিত হয়েছিল, সমস্ত দল মত নির্বিশেষে সবাই এসেছিল। এই মার্চ ফর ইউনূসে মাত্র 5 জন বসেছিল গত পরশুদিন। একজন মাদ্রাসার ছেলে, একজন মধ্যবয়স্ক ভদ্রলোক, আর 2 জন মধ্যে ইউনিভার্সিটি বা কলেজের স্টুডেন্ট। গতকালকে দেখলাম 15 জন হয়েছে। এটা একটা আশা জাগা নিয়ে ব্যাপার যে 5 জন থেকে একদিন পর 15 জন হয়েছে। তার মানে এই 15 জন মানুষ যারা এসে এখানে বসছেন, এই দাবিতে বসছেন, তারা নিজেরাও জানে না আগামীকাল কি 25 জন হবে, না 500 হবে, না 5000 হবে, না 10,000 হবে, না এই 15 জনের থেকে আবার 10 জন চলে যাবে। কারণ এটা কোনো সংগঠিত সংগ্রাম নয়, এটা কোনো দল থেকে করা হচ্ছে না। আমি যতদূর জানি, আমার মনে হয় না কোনো দল থেকে করা হচ্ছে। এগুলো সাধারণ মানুষের মনের বহিঃপ্রকাশ, তার আবেগ থেকে সে এসছে। এই যারা ফেসবুকে লিখেন তাদের হয়তো কেউ একজন এসছেন। এই আন্দোলনটাকে যদি আপনারা বেগবান করতে পারেন, তাহলে আপনারা যারা বারবার লিখেন ফেসবুকে এসে বা ইউটিউবে এসে, তাদের মনের আশা পূর্ণ হবে, নইলে হবে না। এবং এই আন্দোলনটা, এটাকে আমি আন্দোলন বলবো না, এই আকাঙ্ক্ষাটা আরও বড় আকারে করতে হবে। আর শুধু ঢাকায় করলেই হবে না। এই ছোট্ট আকারের আকাঙ্ক্ষা তো যে কোনো শহরেই করা যায়, যে কোনো উপজেলায় করা যায়। এখন বলতে পারেন যারা করছেন তাদের উপর কোনো হামলা মামলা কিছু একটা হবে কিনা, সেই প্রশ্ন থেকেই যায় যে যারা করছেন তাদের উপর যে কোনো সময় একটা বিপদাপদ হতে পারে, সেই সাহস রাখতে হবে। কারণ এই আপনারাই তো, এই তরুণ সমাজই তো, এই তরুণ ছাত্ররাই তো বুকে গুলি খেয়েও এই বিগত সরকারকে পতিত করেছেন। ভয় পেলে চলবে না, আর ঘরে বসে থাকলে চলবে না, আর শুধু কমেন্টস লিখে গেলে চলবে না। আপনাদের সবাইকে এদের সাথে এসে দাঁড়াতে হবে। যারা ঢাকায় আছেন তারা যান না, একটা সময় করে যে 2-3 ঘন্টা ওদের সাথে থাকুন, ওদের সাহায্য করুন, ওদেরকে সাহস দিন। আপনাদের মতো যদি কিছু কিছু লোক প্রতিদিন সেখানে যায়, দেখবেন একদিন বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়ে যেতে পারে। এই আন্দোলন শুধু মুখেই শুনছি আমরা, শুধু ওই ইউটিউব আর ফেসবুকের কমেন্টসে দেখছি, কিন্তু বাস্তবে যে এই কটি ছেলে শুরু করলো, এদেরকে তো ধন্যবাদ দিতেই হবে। এরা তো কোনো কিছু ভয় পাচ্ছে না, আর এরা তো কারো বিরুদ্ধে কোনো কথা বলছে না। এরা ওদের আকাঙ্ক্ষাটা বহিঃপ্রকাশ করছে। আমি একজন নাগরিক হিসাবে আমার আকাঙ্ক্ষা থাকতেই পারে। আমি বিএনপি করলে আমি বিএনপির কথা বলতেই পারি, আমি জামাত করলে আমি জামাতের সুনাম গাইতেই পারি, আমি ইউনূস সাহেবকে পছন্দ করলে তার জন্য সে ধর্ণা দিয়ে কোথাও বসতেই পারি এবং বলতেই পারি আপনি থাকুন, আপনি 5 বছর থেকে সংস্কারটা করে দিয়ে যান। এই যে এই আকাঙ্ক্ষার আন্দোলন, যেটাকে বলছি আমি আকাঙ্ক্ষা, এটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে ইত্তেফাকে একটা নিউজ করেছে, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। মার্চ ফর ডক্টর ইউনূস কর্মসূচি শুরু হয়েছে গতকাল থেকে, আজকে কর্মসূচির 2য় দিন চলছে। সেই কর্মসূচিতে আমরা দেখছিলাম গতকালকে 5 জন যুবক ছিল, তবে আজকে তারা প্রায় 15 জন যুবক আজকে যুক্ত হয়েছেন এই কর্মসূচিতে। মার্চ ফর ডক্টর ইউনূস যে কর্মসূচি, এটি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে রাজু ভাস্কর্য রয়েছে, রাজু ভাস্কর্যের ঠিক পাদদেশ, অর্থাৎ রাজু ভাস্কর্যের ঠিক পাশেই, রাজু ভাস্কর্যের ঠিক নিচে এই কর্মসূচি শুরু হয়েছে। এবং এই খবরটা কিন্তু কোনো পত্রিকায়, কোনো প্রিন্ট মিডিয়াতে, কোনো ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা করেনি, হঠাৎ করে আবার চোখে পড়েছে। আমি সারাদিন খবর দেখি, কিন্তু এই নিউজটা কেউ দেখায়নি। এর পিছনে হয়তোবা কোনো একটা ব্যাপার আছে যে এটাকে ফ্ল্যাশ করা হয়নি। কিন্তু মানুষের মনের কথা যখন মানুষ বলতে চাইবে, তখন তার মুখ তো বন্ধ করে রাখা যাবে না বন্ধুরা। কাজে আপনাদেরকে বলছি, যারা এই অনুষ্ঠানটা দেখছেন, আপনারা যদি ঢাকায় থাকেন, সময় পেলে সেখানটায় যান। আপনারা শুধু আন্দোলন এই ফেসবুক আর ইউটিউবে করলেও হবে না, কমেন্টস দিয়ে করলেই হবে না, আপনাদেরকে নামতে হবে।
যদি না নামেন তাহলে সেই মিথ্যে আকাঙ্ক্ষা মনে মনে পোষণ করবেন না যে ইউনূস সাহেব থাকুক, ইউনূস সাহেব এটা করে দিয়ে যাক, সংস্কার করে দিয়ে যাক, দেশকে সুন্দর করে গড়ে দিয়ে যাক। হবে না। এটা করতে হলে আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে। সেটা আন্দোলন নয়, সেটা নীরব প্রতিবাদ, নীরব আকাঙ্ক্ষা। মানুষকে বোঝাতে হবে আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও কিছুদিন চাই। সেটা 5 বছর 10 বছর কোনো সীমারেখা নেই। সংস্কারগুলো হোক, তারপর উনি চলে যাক। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।